তো কি অবস্থা সবার? আশা করি ভালো আছে সবাই। আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি। এটার বাস্তবিক ব্যাখ্যা সহ সবকিছু ব্যাখ্যা দেবো এবং এটার আরো ডিপ ব্যাখ্যাটা আমরা দেওয়ার চেষ্টা করবো। গত ক্লাসগুলো যদি না দেখে থাকে অবশ্যই দেখে ফেলবো এবং আজকের ক্লাস শুরু করা যাক। চালিয়ে শুরু করতে হ্যাঁ, টেকনিক্যাল গুরুজির মতো আর কি। তো পৃষ্ঠ শক্তি যখন পড়তে যাচ্ছি তখন একটা কথা প্রশ্নে আসে, মাথায় আসে যে পৃষ্ঠ শক্তি জিনিসটা এত ঝামেলাদায়ক কেন, বইয়ে এত ঝামেলাদায়ক ভাবে লাগছে কেন। এখানে তপন স্যারের বইয়ের একটা সংজ্ঞা আমি লিখছি। কি লিখছে? সমস্যা অবস্থায় কোন তরলের মুক্ত তলের একক ক্ষেত্রফল বৃদ্ধিতে সম্পূর্ণ কাজের পরিমাণ বা মুক্ত তলের একক ক্ষেত্রফল বৃদ্ধিতে সঞ্চিত বিভব শক্তি। মাথার উপর দিয়ে গেছে মতন লাগতেছে সবকিছু। বইয়ে তো অবশ্যই এভাবে লেখা হয়, মাথার উপর দিয়ে যাওয়ার জন্য। বইয়ের সাথে আমাদের এক প্রকার শত্রুতা থাকা আছে মতো। তো সমস্যা অবস্থায় কথাগুলোর মানে বুঝবো তার আগে আমাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট লাইন দেখতে হবে। এখানে ইম্পর্টেন্ট লাইনগুলোর মধ্যে একটা হচ্ছে মুক্ততলের একক ক্ষেত্রফল বৃদ্ধিতে বিভব শক্তি। বিভব শক্তির কথাটা আসলো কোত্থেকে? পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি কথাটা আসলো কোত্থেকে? ক্ষেত্রফল বৃদ্ধি। এখানে ক্ষেত্রফল বৃদ্ধি কার করা হচ্ছে, কেন ক্ষেত্রফল বৃদ্ধি করা হচ্ছে, এটা। তো আমরা এখানে কয়েকটা মুখ্য লাইন দেখি। এমনি তো সমস্যা অবস্থায় মানে হচ্ছে সেম তাপমাত্রায়, ওটার টেনশন নেই। সমতাপমাত্রায় তাপমাত্রা বাড়ানো কমানো হচ্ছে না, এটা তো তেমন কিছু না। মুক্ততল মানে তো জানি আমরা। একক ক্ষেত্রফল বৃদ্ধিতে, এখানে মেজর লাইনের মধ্যে লাইনের ইম্পর্টেন্ট অংশগুলো। ক্ষেত্রফল বৃদ্ধিতে সম্পন্ন কাজের পরিমাণ যা হবে বিভব শক্তি, সঞ্চিত বিভব শক্তি। কথাটা কোত্থেকে আসলো, কেন আসলো, এগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। এবং এই ক্লাসটা করার পর আর কখনো পৃষ্ঠ শক্তি নিয়ে একদম মোটামুটি এত ডিপ জানতে পারবা যে, মনে করো কত ডিপ জানতে পারবা, কত ডিপ জানতে পারবা সেটা তো বলতে পারবো না, কিন্তু অনেক ডিপ জানতে পারবা অবশ্যই। তো সমস্যা অবস্থায় কোন তরলের মুক্ততল একক ক্ষেত্রফল বৃদ্ধিতে সম্পূর্ণ কাজের পরিমাণ, কথাটা একটু আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করো এটা হচ্ছে আমাদের লিকুইড সারফেস বা পৃষ্ঠ, তরলের পৃষ্ঠ। তরলের পৃষ্ঠ, তরলের পৃষ্ঠটার বিহেভিয়ার কিরকম? স্থিতিস্থাপক, ইলাস্টিক, ইলাস্টিক বিহেভিয়ার, যার কারণে তো আমরা পৃষ্ঠ টান দেখতেছি অবশ্যই। তার মানে তরলগুলা চিপকে চিপকে থাকতে যাচ্ছে, ছড়ায় থাকতে যাচ্ছে না, তরলগুলা টেনে টেনে থাকতে যাচ্ছে। একটা সিঙ্গেল মলিকিউলকে দেখো, ছোট ড্রপ, ড্রপ অফ ওয়াটার, তাহলে সে সবচেয়ে ছোট ফর্মে আছে। এগুলো আমরা পৃষ্ঠটানে প্রচুর আলোচনা করছি। সবচেয়ে ছোট ফর্মে আছে, ছোট ফর্মে থাকার কারণ কি? তার স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক বা ইলাস্টিক বিহেভিয়ার, ইলাস্টিক বিহেভিয়ার। আর ইলাস্টিক বা ছোট থাকার কারণটা কি ছিল? টু মেনটেন বা potential energy, low potential energy। এগুলো কতদিনই আমি বলে দিয়েছিলাম। আর কেন? এটা স্ট্যাবিলিটির জন্য। এগুলো কতদিনের আলোচনা, কিন্তু স্ট্যাবিলিটির জন্য। ইলাস্টিক বিহেভিয়ার তরল পৃষ্ঠের গতদিনের ক্লাস যদি না দেখে এই ক্লাসটা দেখতে আসি, মাথার উপর দিয়ে যাবে সবকিছু, অবশ্যই মাথার উপর দিয়ে যাবে। এগুলো মাথায় ঢুকবে না সহজে। গত 2-3 দিনের ক্লাসগুলো অবশ্যই দেখে নিব, তারপরে এগুলা পানিবাতের থেকেও সহজ হবে। পানিবাত তো সহজ, কি রকম যা হবে সহজ হয়ে যাবে আর কি। তো পটেনশিয়াল এনার্জি, স্ট্যাবিলিটি সব হলো তরলের পৃষ্ঠের মধ্যে। তাহলে কি একটা চিপকু স্বভাব আছে। আচ্ছা, এই তুমি যদি ওই চিপকু স্বভাবের বিরুদ্ধে কাজ করা শুরু করো, তুমি মনে করো চিপকু স্বভাব আছে ওর, ওই চিপকু স্বভাবের বিরুদ্ধে যদি তুমি কাজ করা শুরু করো, মনে করো সে এভাবে কাছাকাছি আছে, একটি স্প্রিং এভাবে কাছাকাছি আছে, এভাবে কাছাকাছি আছে, এভাবে টেনে লম্বা করতেছে, তার বিরুদ্ধে কাজ করতেছে। সেম এই তরলের পৃষ্ঠে এটা চিপকু স্বভাব আছে, তুমি করতেছে কি? এটাকে প্রসারিত করার চেষ্টা করতেছো। ছোট হয়ে আছে, ছোট হয়ে আছে, ছোট হয়ে আছে, প্রসারিত করতেছো, প্রসারিত করতেছো, প্রসারিত করতেছো। তো ওই প্রসারিত করতে যে কাজটা হয়, ওই প্রসারিত করতে চিপকু স্বভাবের বিরুদ্ধে, পৃষ্ঠ টানের বিরুদ্ধে, পৃষ্ঠ টানের বিরুদ্ধে যে কাজটা হয়, পৃষ্ঠ টানের বিরুদ্ধে যে কাজটা করতেছো,
যে কাজটা করতেছি সেম টেম্পারেচার থাকতে হবে। কিন্তু টেম্পারেচার বাড়লে আমরা বলছিলাম কি পৃষ্ঠের টান কমে, তাই টেম্পারেচার নড়াচড়া করা যাবে না, টেম্পারেচার এরকম থাকতে হবে। টেম্পারেচার কমলে কি হয় বলতো, টেম্পারেচার যত ড্রপ করতেছে চিপকু স্বভাব তত বাড়তেছে, চিপকু স্বভাব যত ড্রপ করতেছে চিপকু স্বভাব তত কি হচ্ছে বাড়তেছে, চিপকু স্বভাব যত বাড়তেছে তত কি আরো কাছে আসতেছে, টেম্পারেচার ড্রপ করে একদম কমে গেল, বরফ হয়ে গেল, সবচেয়ে কাছে এসে কঠিন হয়ে গেল। তো পৃষ্ঠটানের বিরুদ্ধে যে কাজটা হচ্ছে তরল পৃষ্ঠে, তো এই পৃষ্ঠটানের বিরুদ্ধে একক ক্ষেত্রফলে যদি এক ক্ষেত্রফলে 1 পরিমাণ ক্ষেত্রফলে যে কাজটা করতে হয় সেটাকে বলা হচ্ছে আমাদের পৃষ্ঠ শক্তি। তার মানে W পরিমাণ, এটা মনে করো এটা তো বুঝলাম ফার্স্ট অফ অল, এটা তো সহজ জিনিস। তো এবারে আরেকটা জিনিস দেখি, তরলের পৃষ্ঠের বিরুদ্ধে যে কাজটা হচ্ছে সবকিছু বুঝলাম। এবার একটা জিনিস মনে করো, এটা হচ্ছে লিকুইড সারফেস A1 এ ছিল, এটা আমরা ধরে নাও একটু করে, লিকুইড সারফেস A1 এ ছিল, এটাকে টেনে তুমি প্রসারিত করে তুমি টেনে তো পানিকে তার টানা যাবে না, এটা তুমি আসলা ক্ষেত্রফল বাড়াইলা পৃষ্ঠের টানের বিরুদ্ধে, তাহলে এখানে এক্সট্রা কতটুকু বাড়লো, ডেল A পরিমাণ বা A2 - A1 পরিমাণ ক্ষেত্রফল বাড়লো, ডেল A পরিমাণ ক্ষেত্রফল বাড়লো। তো ডেল A পরিমাণ যদি ক্ষেত্রফল বাড়াতে, এই ডেল A পরিমাণ যে ক্ষেত্রফল বাড়াতে, টেনে বের বাড়াতে তোমার কাজ হচ্ছে কতটুকু, W পরিমাণ। তাহলে একক ক্ষেত্রফল বাড়াতে তোমার কৃত কাজের পরিমাণ কত, W/ডেল A। এটাই হচ্ছে আমাদের পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি। খুব বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। এবার সেকেন্ড লাইনটার মানে কি, বৃদ্ধিতে সঞ্চিত বিভব শক্তি। এটার জন্য আরো একটু ডিপ চিন্তা করা লাগবে আমাদের। তার জন্য আমাদেরকে আরো একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এই পৃষ্ঠ শক্তির ফলে কি এমন হইতেছে। মনে করো একটা কথা বলি, যে আমাদের যে সারফেস আছে, পানির সারফেস আছে, পানির এই সারফেসের মধ্যে যতটুকু পরিমাণ মলিকিউলস আছে, যতটুকু পরিমাণ কণা আছে, অণু আছে পানির ভেতরে ডিপে এর চেয়ে অনেক বেশি পরিমাণ অণু থাকে, অণুর সংখ্যা কি বেশি সারফেসের তুলনায়। এটা কেন হয়, এখানে মনে করো আর এখানে মনে করো এগুলো আছে, নিচের দিকের সংখ্যা বেশি কেন, উপরের দিকে বেশি কম কেন? এটার কারণ কি? এটার কারণ থেকে আমরা আলটিমেটলি ওই বিভব শক্তির জিনিসটা বুঝতে পারবো। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তাদের সারফেসে যারা অণু আছে, আমি একটু 2 মিনিট এমন কথা বলবো যেগুলো হয়তো মাথার উপর দিয়ে যেতে পারে, কিন্তু তারপর আর একটু যদি ধৈর্য ধরে দেখো তাহলে তোমরা বুঝে যাবে, আশা করি বুঝে যাবে। উপরের দিকে যে সারফেস আছে, উপরের দিকে সারফেসের যে অণুগুলো আছে তাদের বিভব শক্তি বেশি থাকে। তো কোশ্চেন আসতে পারে, ভাইয়া তো বিভব শক্তি বেশি থাকার মানে তো তাদের মধ্যে স্টেবিলিটি কম, তাহলে তো তারা সারফেসে এইভাবে থাকা সম্ভব না, তাহলে তাদের ওই মেজর জিনিস ইলাস্টিক বিহেভিয়ার তো পার্থক্য শুরু হয়ে যাচ্ছে। একটু ওয়েট করি তাহলে বুঝতে পারবো বিভব শক্তি বেশি। আর পানির ডিপে বিভব শক্তি কম, এটার ব্যাখ্যা আমি একটু পরেই দিচ্ছি। বিভব শক্তি কম কেন কম সেটার ব্যাখ্যা একটু পরেই দিচ্ছি। বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি বেশি আর পটেনশিয়াল এনার্জি কম। এই পটেনশিয়াল এনার্জি যেখানে বেশি, অণুর মধ্যে যদি পটেনশিয়াল এনার্জি বেশি, তাহলে সে তার স্টেবল থাকতে পারবে না। তো স্টেবিলিটির জন্য তারা কি করবে, পানি কি করবে, পানির যে সারফেস বা পানির এই গ্যাটা কি করবে, তারা করবে কি, বিভব শক্তি যেহেতু একটা বেশি, তো তারা যদি মনে করো এইভাবে বলা যায়, একটা বাসায় পাহারাদার হচ্ছে যে বাসার দরজায় কি হচ্ছে পাহারাদার, মনে করো 2 ধরনের পাহারাদার আছে। এক ধরনের পাহারাদার হচ্ছে যে মনে করো বলিশলি মোটা, এই মোটা মাসেল আছে অনেক মোটা ছোটা, আর কতগুলো আছে ছোট ছোট চিকন কতগুলো চেন্ডা পুন্ডা খোলা হয়। মনে করো একটা বাসার দুয়ার তোমার পাহারা দিতে হবে, মনে করো মোটা ছোটা এরকম আছে 2 জন মনে করো,
তো এখানে তুমি বাসার দরজায় আর বাসার ভেতরেও পাহারা দিতে হবে, মনে করো বাসার ভেতরেও পাহারা দিতে হবে। তো বাসার দরজায় কাদেরকে রাখবা, বাসার ভেতরে কাদেরকে রাখবা? যাদের শক্তি বেশি তাদেরকে বাসার দরজায় রাখবা। অবশ্যই এই দুজনকে বাসার দরজায় রাখবা, দরজার মধ্যে রাখবা, দরজার সামনে রাখবা পাহারা দিতে। আর বাকি তিনজন ছোট ছোট চেন্ডা ফন্ডা এদেরকে ভিতরে রাখবা। মনে করো তুমি মাফিয়া ডন, তুমি কি করবা? শক্তিশালী গুলার বাইরে রাখবা অবশ্যই। তো শক্তিশালীর সংখ্যা দেখো তো, আর এদের সংখ্যা দেখো তো। শক্তিশালী একজনে কিন্তু তিনজনের সমান, তার মানে তোমার থেকে দরজার সামনে কম সংখ্যক কিন্তু মোটা সোটা শক্তিশালী রাখতেছি। এই শক্তিশালী দুইজন তিনজনের কাজ করবে, আর বাকি তিনজন এখানে ভিতরে কাজ করতেছে। সেম বেশি শক্তিশালী বিভব শক্তি যেগুলো বেশি সেগুলো উপরে থাকবে, ঠিক আছে, কিন্তু সংখ্যায় কম থাকবে। এই তো একটু আগে বলছি বিভব শক্তি বেশি থাকে, তাই সারফেসে পানির অণুগুলার অণুর সংখ্যা কম থাকে, আর এখানে নিচে সংখ্যা বেশি থাকে। তার মানে তুমি এখান থেকে বুঝতে পারতেছো বলি মানুষগুলোর বেশি মানুষ দরকার নেই, তারা দুইজনে 100 সমান। তো তাদেরকে এখানে রাখবে সংখ্যায় কম কিন্তু পাওয়ারে বেশি, এদেরকে ভিতরে রাখতেছো কারণ তাদের সংখ্যা বেশি পাওয়ার কম। সেম এখানেও সেম জিনিসটা হচ্ছে। এবার বিভব শক্তি এখানে কেন আসলো? বিভব শক্তির কথাটা কারণ কি? বিভব শক্তির আমরা সংজ্ঞা থেকে যদি আমরা জানি, বিভব শক্তি হচ্ছে যে কোনো কিছুর অবস্থার পরিবর্তন, বা বিভব শক্তি জিনিসটাই হচ্ছে কোনো কিছুর পজিশন অনুসারে শক্তি যেটা সঞ্চিত হচ্ছে ওটার মধ্যে, সেটা পজিশন অনুসারে একটাকে অ্যাট্রাকশন করতেছে। মনে করো একটা পজিটিভলি চার্জ একটা নেগেটিভলি চার্জ অ্যাট্রাকশন করবে, ভাবে অ্যাট্রাকশন করবে। এখানে অ্যাট্রাকশন করতে যাচ্ছে, অ্যাট্রাকটিভ ফোর্স আছে ভিতরে মাঝখানে, অ্যাট্রাকটিভ আকর্ষণধর্মী বল। কিন্তু তুমি করলা কি, এটা আকর্ষণ হয়ে কাছাকাছি লেগে যেতে যাচ্ছে, কিন্তু তুমি এভাবে পুলিশ স্টপ দিয়ে তাদেরকে ধরে রাখলা। তো তারা কাছাকাছি আসার জন্য একটা ফোর্স অনুভব করবে, আর সেটার বিরুদ্ধে তুমি কাজ করে তাদেরকে ধরে রাখতেছো। তাহলে তাদের মধ্যে একটা শক্তি জন্ম নেবে, বা তাদের মধ্যে একটা শক্তি সঞ্চয় হবে, যেটা তুমি ব্যয় করে তাদেরকে আটকায় রাখতেছো। ওটাই কি তোমার সঞ্চিত শক্তির পরিমাণ। আমরা জানি সঞ্চিত শক্তি মানে কি, পটেনশিয়াল এনার্জি। অবশ্যই অর্জিত শক্তি পটেনশিয়াল এনার্জি। মনে করো উপরে এখানে পৃথিবীর থেকে এটাকে উপরের দিকে টেনে নিয়ে গেল এই উচ্চতায়, তাহলে কি হচ্ছে? নিচের দিকে পড়ে যাইতে যাচ্ছে। তো এটা নিচের দিকে যদি পড়ে যাইতে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, এখানেও কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্স, দুইটা বড় বড় জিনিস পরস্পরকে আকর্ষণ করতেছে, অ্যাট্রাকটিভ ফোর্স সেম এটার মতোই। তো তুমি করতেছো কি, উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছ। তো এটা পরস্পর আকর্ষণ করতেছে, তুমি করলা কি, এটার বিরুদ্ধে কাজ করে তুমি এটাকে উপরের দিকে নিয়ে গেলা, এটার পজিশন উপরের দিকে নিয়ে গেলা। পজিশন উপরের দিকে নিয়ে যাওয়ার সময় তুমি একটা কাজ করলা, ওই কাজ যেটা করছো সেটা তো অবশ্যই ধ্বংস হয়ে যাচ্ছে না, সেটা অবশ্যই এটার মধ্যে সঞ্চিত হচ্ছে। কি শক্তি হিসেবে সঞ্চিত হচ্ছে? এই সেম পটেনশিয়াল এনার্জি। বুঝা গেছে? তো একটা স্প্রিং এর জন্য চিন্তা করো, স্প্রিংকে যদি এভাবে সংকুচিত করি বা টেনে প্রসারিত করি, তাহলে সেটার মধ্যেও কি হচ্ছে? বিভব শক্তি হচ্ছে, পটেনশিয়াল এনার্জি অবস্থার পরিবর্তন করতেছে। অবস্থার উপরেই কিন্তু নির্ভর করে, পজিশনের উপরে নির্ভর করে পটেনশিয়াল এনার্জিটা। এখন আমি কি কারণে বললাম যে এখানের পটেনশিয়াল এনার্জি কম, এখানের পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি বেশি? এখন কথাটা এটা আসবে, বললাম যে ভাইয়া শক্তি এখানে বেশি তাই সংখ্যায় কম, এটা এখানে সংখ্যায় বেশি শক্তি কম, এটা বুঝলাম, কিন্তু এটা আমরা মনে রাখতে পারবো। কিন্তু এটা কেন হচ্ছে, বিভব শক্তিটা কম কেন, এখানে বিভব শক্তিটা বেশি কেন? একটা মেজর কোশ্চেন। অবশ্যই নাকি রেকর্ড হচ্ছে? হ্যাঁ অবশ্যই রেকর্ড হচ্ছে। অণুর সংখ্যা কম, বিভব শক্তি বেশি। এখন আসো একটা ব্যাখ্যা দিই। এখানে যে ডিপ এখানে আছে, মনে করো ডিপ যখন এখানে আছে, তখন এই মলিকিউলটাকে দেখো, এই অণুটাকে দেখো, এটার কোন দিক দিয়ে এদের মধ্যে কোনো দুইটা সমধর্মী বা সেম মৌল যদি পরস্পরকে আকর্ষণ করে তাকে বলতাম আমরা সংশক্তি বল। আর একটা ভিন্ন ধরনের, একটা গ্লাস একটা কলমে পরস্পর আকর্ষণ করতেছে, মনে করে সহজ উদাহরণ। তাহলে এটা হচ্ছে আসঞ্জন বল, আর একটা কলম আর একটা কলমের সাথে আকর্ষণ করলে এটা হচ্ছে সংশক্তি বল। সবচেয়ে ইজি ভাবে বলা যায় যেটা, অবশ্যই এভাবে হয় না, এত বেশি ফোর্স নাই তাদের মধ্যে,
যে তারা এক জায়গায় ট্রেনে লেগে যাবে, সেরকম তো প্রশ্ন। তো এদের মধ্যে কি আসতেছে, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বা সংশক্তি বলও বলা যেতে পারে। সংশক্তি বল কয় দিক থেকে আসতেছে এটার প্রতি, একদিক, দুই দিক, এদিকের থেকে আসতেছে, এদিকের থেকে আসতেছে, এদিক থেকে আসতেছে, এদিক থেকে আসতেছে, অনেক দিক থেকে আসতেছে। আর এটাকে দেখো, এইটার কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসতেছে, এদিকে আসতেছে, এদিকে আসতেছে, এদিকে আসতেছে, এদিকে আসতেছে, এদিকে আসতেছে। একটা পার্ট পুরোটা খালি থেকে গেছে, কোনো অ্যাট্রাকশন নাই। এটার চারিদিকে অ্যাট্রাকশন, কিন্তু এটার কোনো একটা দিক খালি থেকে গেছে, বাকি নিচের দিকে অ্যাট্রাকশন আছে। এবার একটা এমন কথা বলবো যেটা তোমার মাথা এতদিন যা পড়ছো ফিজিক্স পুরা আওলাই দিবে। বিভব শক্তি নিয়ে এমন একটা কথা বলবো এখন, যেটা তুমি এতদিন যে ফিজিক্স পড়ছো সেটা পুরাই আওলাই দিবে। তো কথাটা কি, যদি সংশক্তি বলের কারণে চারদিক থেকে যদি এটাকে টান দিতেছে, মনে করো এটাকে চারদিক থেকে টান দিতেছে, চারদিক থেকে টান দিতেছে, পুল হাত, মাঝখানে মনে করো, আচ্ছা যা হবে কই যোগটা না বলি, ওনার সঙ্গে বেশি, আচ্ছা ঠিক আছে। এবার একটা কথা বলি, কথাটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স বা আকর্ষণধর্মী বলের কারণে, অ্যাট্রাকটিভ ফোর্স বা আকর্ষণধর্মী বলে, আকর্ষণ বলে মানে ফোর্স, বলে না আবার বলে, ফোর্স, আকর্ষণধর্মী ফোর্সে পটেনশিয়াল এনার্জি যেটা তৈরি হয়, পটেনশিয়াল বা বিভব শক্তি যেটা তৈরি হয়, সেটা অলওয়েজ নেগেটিভ। আমার সাথে বেয়ার করে একটু, অলওয়েজ নেগেটিভ। এতদিন যা যা পড়ছি, আজকে রিয়ালিটি হচ্ছে এতদিন যা যা পড়ছি সব ধরনের বিভব শক্তি না, আবার অ্যাট্রাকটিভ ফোর্স বুঝতেছি, কিন্তু সেটা অলওয়েজ নেগেটিভ। ভাইয়া মাথা ঘুরাই যেতেছে। আচ্ছা একটু ব্যাখ্যা দিই, অলওয়েজ নেগেটিভ কেন। ছোটখাটো একটা ব্যাখ্যা, হয়তো এটা দেখে তোমার একটু বেশি জ্ঞান বাড়বে আর কি, আর কিছু নেই। তো পটেনশিয়াল এনার্জি, মনে করো এই দুইটা চার্জ আছে, গ্রহের ক্ষেত্রে আছে, মনে করো দুইটা গ্রহ আছে, দুইটা চার্জ আছে, দোনোটার ক্ষেত্রে বুঝে যাবো, একটা বুঝলে আর একটা বুঝে যাবো, ইজি। কিন্তু দুইটা চার্জ আছে, মনে করো এগুলো দুইটা গ্রহ, তাহলে গ্রহের অঙ্ক তো আগেও করছি, ফোর্সের চার্জের অঙ্ক আগে করছি, তো গ্রহটাই দিই, কারণ আমরা একটু পরে আবার ওই অভিকর্ষের কথা বলবো, পৃথিবী আর আমের টানাটানি ওইটাও বলবো, তাই গ্রহের কথাটাই বলি। দুটা গ্রহ এইভাবে আছে, একটা নির্দিষ্ট দূরত্বে আছে, আর দূরত্বে, একটা নির্দিষ্ট আর দূরত্বে আছে। মনে করো এটা হচ্ছে এম ভরের বস্তু, আর এটা হচ্ছে স্মল এম ভরের বস্তু, বলতেছি গ্রহ, গ্রহ। তাহলে তাদের মধ্যকার, দুইটা গ্রহের মধ্যকার অভিকর্ষজ টান, বা অভিকর্ষ না মহাকর্ষ বল যেটাকে বলে, পৃথিবী হলে অভিকর্ষ হইতো, এগুলো জানি। তো এটাদের যেটা মহাকর্ষ বল বা ফোর্স, এটা কি হবে, জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কয়ার। একটু খেয়াল করে দেবে, দূরত্বের ব্যস্তানুপাতিক হচ্ছে ফোর্স, দূরত্ব যত বাড়ে ফোর্সের মান তত কমতেছে। বুঝলাম ভাইয়া? বুঝলে আরেকটা জিনিস খেয়াল করো, ফোর্স এটা ঠিক আছে, এটা যদি ফোর্স হয়, মনে করো এই বড় এমটাকে আমরা একটু ফিক্স করে দিলাম, মনে করো এটার উপর প্যারাক মেরে দিলাম, আর এটাকে আমরা করলাম কি ধরে এদিকে একটু দূরে নিয়ে দিলাম। গ্রহের ক্ষেত্রে এইভাবে দেখা সম্ভব না, গ্রহের ক্ষেত্রে এইভাবে নাড়ানো সম্ভব না, চার্জের ক্ষেত্রে নাড়ানো সম্ভব না। বুঝতেছো তো? দুটোটাই আকর্ষণ করতেছে, বিকর্ষণ করলো কিন্তু কথা আছে, রিপালসিভ ফোর্স। তো এটাকে আমরা করবো কি, টেনে মুচড়ে পিছনের দিকে ঠেলে দিব, একটা দূরত্ব নিয়ে আসলাম, আর দূরত্ব নিয়ে আসলাম, বা এক্স দূরত্ব নিয়ে আসলাম, মনে করো এক্স দূরত্ব নিয়ে আসলাম। এক্স দূরত্ব যদি নিয়ে আসি, এক্স দূরত্ব যদি এদিকে নিয়ে আসি, তাহলে একটু চিন্তা করে বলো, এক্স দূরত্ব এখানে নিয়ে আসছে, তো আমাদের এটা আনতে একটা কৃত কাজ হয়েছে অবশ্যই। কৃত কাজটাকে আমরা যেটা ফোর্স দিয়েছি সেটার সাথে ওই রাস্তার গুণফল, রাস্তা বলে ডিস্টেন্স, রাস্তা না, ডিস্টেন্সের গুণফল f ইনটু এক্স। এই ডিস্টেন্স যেটা করতেছি f ইনটু এক্স, যেটা ফোর্স দিতেছি আমরা,
ইন্টু এক্স, সেটা হচ্ছে আমাদের দ্বারা কৃত কাজ, যেটা এখান থেকে এখানে আনতে আমাদেরকে আনছি, যেটা কাজ হচ্ছে। আমরা যেটা কাজ করতেছি সেটা আবার এটাতে জমাও হচ্ছে, পটেনশিয়াল এনার্জি, সঞ্চিত শক্তি, যেটা জমা হয়। আচ্ছা একটু বলি, আমরা যদি এখান থেকে এটাতে আনি পটেনশিয়াল এনার্জিকে, আমাদের ওখানে আমরা যত বেশি কাজ করে ঠেলে সামনে নিয়ে যাচ্ছি, পটেনশিয়াল এনার্জির মান কি হচ্ছে, যত দূরে যাচ্ছি বাড়তেছে, সঞ্চিত শক্তি বাড়তেছে, কাজ যত বেশি করতেছে সঞ্চিত শক্তি বাড়তেছে, পটেনশিয়াল এনার্জি বাড়তেছে, আর আমাদের কাজের পরিমাণ শূন্যের চেয়ে বড় হবে অবশ্যই। বুঝতেছি পটেনশিয়াল এনার্জি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তো তার মানে কি, আমাদের পটেনশিয়াল এনার্জির পরিমাণ বাড়তেছে। আবার এখানে ফোর্স আছে, এরা যদি ছেড়ে দিতাম, মনে করো একটা একটার সাথে কাছাকাছি আসতো, তাহলেও কিন্তু পটেনশিয়াল এনার্জি থাকতো অবশ্যই। খেয়াল করো, এটার জন্য পটেনশিয়াল আমাদের কাজের জন্য হচ্ছে, আবার তাদেরকে যদি এভাবে আটকায়ও রাখি, তাদের নিজেদের আকর্ষণের কারণেও কিন্তু একটা সঞ্চিত শক্তি জমা হচ্ছে কিন্তু এবার এই ফোর্সের কারণে। এবার মানে এখানে কয়টা সঞ্চিত শক্তি, একটা আমাদের কারণে আর একটা নিজেদের কারণে। এখন মাথায় ঢুকতেছে হালকা পাতলা। এবার একটু চিন্তা করো, ফোর্স এতটুকু। তো এখন মনে করো এই যে পৃথিবীর এমভরটা আর এটাকে এমন দূরত্বে আনলাম, ছোট এমটা, যে তারা মধ্যকার ইনফিনিটি দূরত্ব চলে আসে। এবার বলো তাদের মধ্যকার আকর্ষণ বল, এই জিনিসটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ব্যস্তানুপাতিক আর এর মান বেশি বেড়ে গেছে, জিরো হয়ে যাচ্ছে। তাহলে এই অ্যাট্রাকটিভ ফোর্সের কারণে যে পটেনশিয়াল এনার্জি হচ্ছে, অ্যাট্রাকটিভ ফোর্সের কারণে যে পটেনশিয়াল এনার্জি হচ্ছে, সেটার মান কি হচ্ছে, জিরো, কারণ অনেক দূরে। আর ইন্টারঅ্যাকশন হচ্ছে না একটা একটার সাথে, একটা একটার সাথে লাগতে যাচ্ছে না। তাহলে একটা একটার সাথে যদি লাগতে না চাই, তাহলে তাদের মধ্যে কোনো শক্তি সঞ্চিত হচ্ছে না। শক্তি সঞ্চিত হচ্ছে এখানে যদি একটা একটার সাথে লাগতে চাই কিন্তু আটকায় রাখি, তাহলে একটা শক্তি সঞ্চিত হচ্ছে যাতে তারা লাগতে চাচ্ছে। কিন্তু এত দূরত্বের কারণে পটেনশিয়াল এনার্জি কি হয়ে যাচ্ছে, একদম ভ্যানিশ, জিরো। তাহলে একটা জিনিস কন্ট্রাডিক্ট হচ্ছে না। আমরাই তো এটা এভাবে ধরে নিয়ে ইনফিনিটি দূরত্বে রাখছি, আমরাই তো রাখছি। আমরা যদি রাখি আমাদের কারণে যে পটেনশিয়াল এনার্জি হচ্ছিল সেটার মান তো বাড়তেছিল, এই দেখো বাড়তেছিল পটেনশিয়াল এনার্জির মান বাড়তেছিল, তাহলে জিরো কেমন হলো? তার মানে কি এতক্ষণ যেটা পটেনশিয়াল এনার্জি বাড়ছে সেটা কি জিরোর চেয়ে কম ছিল? তার মানে কি দেখতেছো, অ্যাট্রাকটিভ ফোর্সের কারণে যে পটেনশিয়াল এনার্জিটা এতক্ষণ ছিল সেটা কি জিরোর কম ছিল না? অবশ্যই জিরোর কম ছিল, অর্থাৎ নেগেটিভ ছিল। এই নেগেটিভ ছিল, এটাই বলতে যাচ্ছিলাম আমরা। সমাকর্ষণ ধর্মে বলে পটেনশিয়াল এনার্জি নেগেটিভ, কারণ কি অনেক দূরে নিয়েছি, পটেনশিয়াল এনার্জি জিরো। তো আমরাই তো নিয়েছি অনেক দূরে, তো পটেনশিয়াল এনার্জি বাড়তে বাড়তে বাড়ার কথা, জিরো হলো। তার মানে জিরোর আগে যেটা ছিল নেগেটিভ থেকে বাড়তে 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 জিরোতে আসলো। বোঝা যাচ্ছে? নেগেটিভ কম থেকে আস্তে আস্তে বাড়তে 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 জিরো আসলো। জিরো এখন অনেক বড় মান হয়ে গেল, জিরো হয়ে গেল। তো পটেনশিয়াল এনার্জি বাড়লেও ঠিক আছে, জিরো হইলেও ঠিক আছে, একটা একটার সাথে এখন বিরোধ করতেছে না। এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট এক্সাম্পল ফর দিস। তো মাথা ঘুরে গেছে অবশ্যই, এতদিন ধরে জানছি যেটা, এখন পুরা উল্টাই দিলাম। তার মানে পৃথিবী আর আমের আকর্ষণের যে পটেনশিয়াল এনার্জি এতদিন মেজার করছি আমরা, এমজিএইচ, আকর্ষণ ধর্মে বল, সেটাও কি তাহলে? সেটাও আমাদের জিরো বলতেছি, নেগেটিভ, সরি। তো জিরো কখন হচ্ছে? তার মানে আরেকটা কথা বলে দিই, তার মানে ইনফিনিটি দূরত্ব ছাড়া যে কোনো দূরত্বে যে কোনো আকর্ষণ ধর্মে বল কি হচ্ছে আমাদের, এই নেগেটিভ। খুব বোঝা গেছে? সবকিছু ক্লিয়ার? তো এখানে একটা জিনিস খেয়াল করো, এই ক্লাসে একটা স্টুডেন্টও চাইবে না আমার আর ক্লাস করতে, কারণ বলতো যে ভাই অনেক কঠিন জিনিস দেখায়। তো এখানে দেখো, এখানে চারিদিক থেকে আকর্ষণ বেশি মানে কি, আকর্ষণ যত বেশি, পটেনশিয়াল এনার্জি কত বেশি, পটেনশিয়াল এনার্জি তত কি হচ্ছে, পটেনশিয়াল এনার্জি বেশি না কিন্তু, আবার পটেনশিয়াল এনার্জি কি হচ্ছে, মনে করো এখানে
যেটা পটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে মাইনাস ইউ, আকর্ষণ ধর্ম বল, তাই মাইনাস দিলাম, কারণ আকর্ষণ ধর্মে বলে পটেনশিয়াল এনার্জি নেগেটিভ। এবার এটার ক্ষেত্রে কেমন হবে? এটার ক্ষেত্রে তোমার আকর্ষণটা কোন দিক থেকে? শুধু নিচের দিক থেকে। এটাতে চারিদিক থেকে, এটাতে শুধু নিচের দিক থেকে, এটাতে শুধু নিচের দিক থেকে। শুধু নিচের দিক থেকে হলে এটাতে চারিদিকে, আর এটাতে শুধু নিচের দিকে হলে দেখো তো একটা দিক পুরাটা খালি না, পুরাটা কোনো আকর্ষণ নেই। তাহলে এটার মধ্যে যদি কোনো পুরাটা আকর্ষণ না থাকে তাহলে তুমি আমাকে বলো এখানে পটেনশিয়াল এনার্জি কি হবে? যেহেতু কোনো আকর্ষণই নাই, পটেনশিয়াল এনার্জি কি হচ্ছে? এদিকে আকর্ষণের পরিমাণ কমে গেছে। এই দেখো পটেনশিয়াল এনার্জি যখন আকর্ষণ, তার জন্য মনে করো এখানে পটেনশিয়াল এনার্জি মনে করো, আমি একটু সংখ্যায় লিখে দিই তাহলে বুঝতে ইজি হবে। মাইনাস মনে করো এখানে হচ্ছে -50, আকর্ষণ মিলে -50 আছে মনে করো। যখন উপরের দিকে উঠলাম এক পাশের আকর্ষণ কমে গেল, এক পাশের আকর্ষণ কমে গেলে আকর্ষণ কমে গেছে মানে কি? আকর্ষণ ধর্ম পিই, একটু যদি খেয়াল করো আকর্ষণ যখন কমতেছে পটেনশিয়াল এনার্জি কি হচ্ছে দেখো তো। আকর্ষণ যখন কমতেছে দেখো তো এখানে একটু খেয়াল করো তো, এই দুটো একটা আকর্ষণ করতেছিল, যত দূরে নিচ্ছি পটেনশিয়াল এনার্জি কি হচ্ছিল? পটেনশিয়াল এনার্জি ইনফিনিটি গিয়ে 0 হচ্ছিল। তার মানে আগের যেগুলো ছিল সবগুলো কি হয়েছিল? নেগেটিভ। তো নেগেটিভের থেকে অবশ্যই 0 বড়। তার মানে যত দূরে যাচ্ছে, যত আকর্ষণ কমতেছে, এদের মধ্যে আকর্ষণ কমতেছে, পটেনশিয়াল এনার্জি বাড়া শুরু করছে 0। এখন এখানের মধ্যে দেখো আকর্ষণ একদিকে একদমই কম, শুধু নিচের দিকে। তাহলে তোমার পটেনশিয়াল এনার্জি কি হবে? এটা থেকে এটার মান কি হয়ে যাবে? এটার মান বেশি হবে। কেমনে বেশি হবে? কারণ নিচের দিকে। আর এটার মান কত হবে একটু বলা যাবে? -ইউ। শুধু নিচের দিকে, এটা তো দোনো দিকে। তো এটা শুধু নিচের দিকে হলে উপরের দিকেরটা নাই, তার মানে এটার অর্ধেক, -ইউর অর্ধেক, -ইউ/2। আমার কলমের কালিও শেষ হয়ে আসছে। তো এখানে দেখি পটেনশিয়াল এনার্জি -ইউ/2 হয়ে যাচ্ছে, এটা -ইউ/2 অর্ধেক হয়ে যাচ্ছে আগের তুলনায়। তো অর্ধেক হয়ে গেলে একটু যদি খেয়াল করি -ইউ/2 যদি হয়, এটা যদি ইউ হয়, এটা -ইউ/2 হচ্ছে, -ইউ/2, কারণ এক পাশে যদি আকর্ষণ কমে তাহলে পটেনশিয়াল এনার্জি বাড়ে, একটু আগে বললাম। তো কতটুকু বাড়তেছে? এটা তো অর্ধেক পরিমাণ আকর্ষণ কমে, তাহলে অর্ধেক পরিমাণ পটেনশিয়াল এনার্জি কি হচ্ছে? বাড়তেছে। তাহলে তোমার কাছে কোশ্চেন, তুমি আমার কাছে কোশ্চেন করতেছো ভাই এটা যদি -ইউ হয়, এটা -ইউ/2, এখানে তো দেখতে এটা কমছে মতো লাগতেছে। খেয়াল করো এটা কিন্তু -50 আর -25 কোনটা বড়? -25 বড় অবশ্যই। তার মানে পটেনশিয়াল এনার্জির উপরেরটা বা বিভব শক্তি এখানে বেশি, বিভব শক্তি এখানে বেশি, সঞ্চিত হচ্ছে বেশি, তাই এখানে মলিকিউলস এর পরিমাণ কম। তাই তো ওখানে তপন স্যারের বইয়ে যে পরিমাণ বিভব শক্তি সঞ্চিত হওয়ার কথাটা বলা হয়েছে। আশা করি এই জিনিসটা থেকে তোমাদের বোঝা গেছে। এখানে বিভব শক্তি কম, অণুর সংখ্যা বেশি। বুঝা গেছে? তো এত ডিটেলস হয়তো কেউ এত কিছু বেশি বলে না, তবে আমি একটু বললাম। যদি কারো জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের আরো বেশি জানাতে বলবা। ইন্সপিরেশন দিলেই তো আমরা ইন্সপিরেশন থেকে আরো বেশি জানার চেষ্টা করি। তো এগুলো আশা করি বোঝা গেছে পটেনশিয়াল এনার্জি। আর পটেনশিয়াল এনার্জি যদি এখানে বেশি তাহলে মোলের সংখ্যা কম। আর এই কথাটাই কিন্তু তপন স্যারের বিভব শক্তির কথাটা দ্বারা বোঝানো হয়েছে। এখন বিভব শক্তির কথাটা বা পৃষ্ঠটানের কথাটা, পৃষ্ঠটানের সূত্রটা সহ পৃষ্ঠ শক্তির সূত্রটা সহ আজকে জিনিসটা হয়তো বোঝা গেছে। তো ধন্যবাদ।